নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এবারে আমরা প্রথমবার যাচ্ছি বিদেশ, আর কলকাতা স্টেশন থেকে যাওয়াও এই প্রথমবার। আর প্রতিবারের মতো 7 দিন আগে প্ল্যান ঠিক হওয়াতে আমরা পুরো টিকিট পেলাম না, তাই সাপ্তাহিক এক্সপ্রেসে চললাম সীতামারি পর্যন্ত। শোনো ব্যাপারটা, তোমরা দুজনে মিলে তুমি যখন দুজনে মিলে দুপুর ছাদে বসে, ঠিক আছে, ছাদ নয় হেলিপ্যাড মানে ওই আর কি, আর হেলিকপ্টার নামে নেই যদিও, আরে মাঝে মাঝে নামে ইমার্জেন্সি পজিশন। তোমার জন্য তোমরা দুজনে মিলে যখন তোমরা প্ল্যানিং করছিলে এইবারে নভেম্বরে একটা ট্রিপ মারতে হবে, লম্বা ট্রিপ মারতে হবে, তখন আমি মনে মনে ভাবলাম না বাবা, অনেকদিন আসা হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে, আর যাওয়া যাবে না, এত লম্বা ট্রিপ করা যাবে না। তো মোটামুটি হয়ে গেল, কিন্তু ব্যাপারটা কি জানি না, তোমরা কোভিড পজিটিভ না নেগেটিভ না কি তোমরা করলে আমার মধ্যে, এরা আবার পজিটিভ হয়ে গেল, আবার পজিটিভ হয়ে তোমাদের আমি অল্পকে ফোন করেছি, বলছে বর্ধা যাবে না, বর্ধা যাবে না মানে কি ভাই, বর্ধা না গিয়ে হবে না, কি করে যেতে হবে ভাই, এরকম কোনো কথা নেই, না যাবে না সেই বন্ধা সেই ডায়লগটা, এমন একটা বন্ধু চাই যে জোর করে নিয়ে যাবে ট্যুরে, জোর করে বলবে চল চল চল, আমি যাবো না বলবো, কিন্তু জোর করবে সে, নিয়ে যাবে, বলছে দোষটা আমার না, দোষটা বন্ধুটা, মানে একেবারে ঘুরে সেই দিনটা হচ্ছে এখন প্রুভড হলো যে এমন একটা বন্ধু চাই যে বলবে চল ভাই চল ঘুরতে চাবি চল, মানে আমি যেতে না চাইলে আমি টাকা দেবো, টাকা নেই আমি টাকা দিয়ে দেবো, কিন্তু এমন একটা বন্ধু চাই যে জোর করে নিয়ে যাবে। সবার সঙ্গে তো এই সব পুরো সবার সঙ্গে যাওয়া যায় না, ঠিক আছে, তো গ্রুপ না হলে যাওয়াটা অসম্ভব। লাস্ট টাইম পরেশনাথ গিয়ে তো বোঝা গেল যে কত সব মানে যাওয়া যেতে পারে আর কি, হাঁটতে পারে। সত্যি তেল নিয়ে যায় একটা জোনানের বোতলে করে জন্য নিয়ে গেছে, নাকে সরষের তেলে ঘুমোবে বলে এসে, কাউকে যদি বলে তেল নিয়ে যাওয়ার জন্য জোয়ানের বোতলে, এগুলো মানা যায়, এগুলো মানা যায়। চলো গিয়ে উপরে হচ্ছে মার্ডির ছাদে উঠে আবার হচ্ছে এরকম ভিডিও হবে একটা, আবার টুরে সবগুলো পোস্ট করে মনে রেখেছি, আবার কি টুরে প্ল্যান হবে মাদ্রিদ ছাদে? তারপরে বলছি ঠিক আছে, আমি অর্পকে ফোন করে বলছি, আমি বলি অর্প এরকম কথা বলছি, ওই বন্ধা আমাকে কিছু মানে সত্যি কথা কোভিডের মধ্যে বিনাটা যে পজিটিভ করে দেবে একদম পজিটিভ, না এই জানে কাজ, কিন্তু সেটা দেখো এই যে জলের পেটিটা দেখা প্রত্যেকবারে এক পেটি জল খেতে হবে, এই রাতে চুরি হয়ে যায় ভাই, সামলাতে হবে, একদম মাথার কাছে নিয়ে ঘুমাতে হবে। কি বললো কালকে রাত্রে ঘুমাতে গিয়ে মা হচ্ছে মোটামুটি আধা ঘন্টা ধরে আমাকে একটু লেকচার দিয়েছে, আজকে সকাল থেকেও লেকচার দিয়েছে, আসার সময় শুধু বলে যে বাবু সাবধানে হাঁটবি, জঙ্গলে বেশি করে যাবি না, কিন্তু তাকে কি করে বলবো যে আমরা জঙ্গলের পথ দিয়ে আমরা যাচ্ছি। আরে আর দুপুর হচ্ছে মানে রাস্তা দেখলে এমনি লোক কেউ মানে লোক ভয় আমাদেরকে পাঠাবে না, ওই রাস্তা দেখলে বলছে এই রাস্তায় জন্তু জানোয়ারই যায় না, তোরা জানো বদ্দা যদি মুখিয়াতে কথা না বলতো তাহলে সত্যি কথা সত্যি আমাকে আইডিয়া দিয়েছে, বলছে তুমি না এরকম বলো বাড়িতে, তাহলে প্রথমে বলেছি না, তারা বাবাও বলেছেন না, ঠিক আছে, তারপর বাবাকে বললাম বাবা মুক্তিনাথে যাবো, যেখানে হচ্ছে পুরোপুরি হচ্ছে এ পাওয়া যায়, কি যেন বলে শালগ্রাম পাওয়া যায়, বাবা বলছে ঠিক আছে, একটা হিন্দুদের একটা মানে সেকেন্ড তীর্থস্থান, তো বাবা তখন বললো ঠিক আছে যা, তাহলে এক ব্যাগ আমার জন্য মুক্তিনাথ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছি ওই জন্য তো আমার যাওয়া, প্রথম দিন নাকি কোন দিনের মধ্যে আছে নাকি দরকার হলে মাদ্রিদ ক্যান্সেল, মুক্তিনাথ হবে, পরদিন আমরা যথাসময় 1টার সময় নেমে গেলাম সীতামারি স্টেশনে, আর ওখান থেকে রওসিল যাওয়ার কোনো বাস না পেয়ে আবার একটা এক্সপ্রেস ট্রেনে চড়ে বসলাম। স্টেশনটা কতটা নিচু? প্রচুর নিচু, একদম পাতের লেভেলে। আর এটা ইংরেজ আমলদের হচ্ছে কি স্টেশনের নাম কি জানি, রিগা। এটা কোন স্টেশন দাদা? ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে ঝড়ের গতিতে, আর আমরা তো খুবই খুশি। 83 কিলোমিটার রাস্তা যেতে আর কতক্ষণ লাগবে? ওই 3 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু ভাবলাম এক আর হলো এক।
একটা ভুল আমাদের পুরো প্ল্যানটাই ভণ্ডুল করে দিত। ট্রেন ঝড়ের গতিতে 15 মিনিট যায় তো আরেকটা লোকাল স্টেশনে দাঁড়িয়ে যায় আধা ঘন্টা। এইভাবে প্রায় 10 বার দাঁড়িয়ে 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 ট্রেন চললো, আর আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকলো রীতিমতো। এদিকে এবার এই হচ্ছে বিহারের অবস্থা। ওই পাশ থেকে একটা ট্রেন আসবে, তার জন্য এই এক্সপ্রেসটাকে আধা ঘন্টা দাঁড় করে দিয়েছে। অলরেডি এই এক্সপ্রেসটা একদিন লেটে চলছে। এটা কালকে সন্ধ্যে 6টার সময় ছাড়ার কথা ছিল, আজকে সকাল 11টার সময় ছেড়েছে, 11টা সাড়ে 11টার দিকে দিল্লি যাবে দ্বারভাঙা থেকে। তাকে আবার আধ ঘন্টা দাঁড়িয়ে রেখেছে। উপাস থেকে সিঙ্গেল লাইন, যেহেতু উপাস থেকে লোকাল ট্রেন পাস হবে, তার জন্য আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে 45 মিনিটের মতো। ও এলে এই ট্রেনটা ছাড়বে। ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ। ট্রেনের লোকো পাইলট আবার হেঁটে হেঁটে ওই স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই স্টেশনে দাঁড়ানোর কথা নয়, লোকো পাইলট হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কখন আসে দেখি আবার, তখন ট্রেন ছাড়বে মনে হচ্ছে। ওয়েলকাম টু বিহার জিঙ্কু। আমরা জীবনে প্রথমবার ট্রেন দাঁড়িয়ে আছে, ছোলা কিনে পাতের উপর রিস্ক ফ্রি ভাবে খাচ্ছি নাকি। একদম একদম। আর লোকো পাইলটকে জিজ্ঞাসাও করলাম, দাদা কখন ছাড়বেন ট্রেন? বলছে এখনো 15, 20, 30 মিনিট লাগবে। তা আমরা সবগুলোকে কি যোগ করে করব সময়টা, নাকি যে কোনো একটা আমরা? তাই জন্য আমরা ছোলা কিনে নিয়েছি, রিস্ক ফ্রি ভাবে খাচ্ছি ট্রেন থেকে নেমে পাতের উপর বসে। আরে 15 মিনিট কনফার্ম, 15 মিনিট কনফার্ম ট্রেন ছাড়বে না। তারপরে প্রবাবিলিটি বাড়বে আস্তে আস্তে। যখন 20 মিনিট বেরিয়ে যাবে তখন আরেকটু উপরে তোল। এখন আবার পাপড় বাটি চলছে বাতে বসে বসে। দাদা পাপড়টা দেখাও। আমার খাওয়া হয়ে গেছে। 10 का 2, 10 का 2, 10 का 2। এটা একটা বিহারের এক্সপ্রেস ট্রেন স্টেশন। এর মতো নোংরা স্টেশন আজ পর্যন্ত দেখিনি আমি। এতটাই নোংরা চারিদিকের। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হতে দেখছি, তবুও ট্রেন তার গন্তব্যে পৌঁছচ্ছে না। আর আমাদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকলো। কখন আমরা পৌঁছাবো রক্সল স্টেশন, সেখান থেকে বর্ডার ক্রস করবো, ওপারে গিয়ে সিম কিনবো, নোট চেঞ্জ করবো। আর বীরগঞ্জ থেকে লাস্ট বাস কটার সময় সেটাও জানি না। আর রাতে যে বর্ডার ক্রস কটার সময় করতে দেবে লাস্ট, সেটাও আমরা জানি না। তো আমরা বিভ্রান্ত ছিলাম রীতিমতো, আর মনের মধ্যে ভয় একটা তৈরি হচ্ছিল। এরকম আরও দুটো স্টেশনে আধা ঘন্টা করে দাঁড়ানোর পরে পুরো অন্ধকার হয়ে গেল, আর আমাদের মধ্যে ভয়ের সংখ্যা আরও বেশি তৈরি হলো। 6টার সময় ট্রেন থেকে নেমেই প্রাণপণে শুনলাম একটা টোটো খুঁজতে। ঠিক যেই টোটোটা পেলাম সেটাতেই উঠলাম, কোনো দরদাম না করে। তাড়াতাড়ি এপার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম, কারণ ওপারে দাম বেশি। আর ওই টোটোটা আমাদের নামিয়ে দিল বর্ডারে। বর্ডার থেকে নেপালের টোটো নিয়ে আমরা বর্ডার ক্রস করলাম। আর শুরু হলো আমাদের অনেক চেকিং। প্রায় 5-6 বার চেকিং হলো আমাদেরকে। কি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কতদিনের জন্য ওখানে থাকবো, সব কিছু জেরা করা হলো রীতিমতো। তবে প্রসেস খুবই ইজি। ইন্ডিয়ান হওয়ার জন্য ওরা খুবই সহযোগিতা করছিল। আর অফিসিয়ালি আমরা নেপালের মধ্যে প্রবেশ করলাম এই গেটের মধ্যে দিয়ে। এরপর দৌড়ে বাস স্ট্যান্ডে গেলাম একটা বাসের খোঁজে, আর পেয়ে গেলাম একটা বাস। একটা বাস 7:30টার সময়, আর একটা ছিল 8টার সময়। আমরা শেষ বাসটা চুজ করলাম। এরপর তড়িঘড়ি করে সিম নেওয়া, টাকা চেঞ্জ করা, এই করতে করতে প্রায় আমাদের 7:30টা বেজে গেল। বিদেশের মাটিতে প্রথমবার। সেই সকাল থেকে আমরা শুকনো খাবার দিয়ে কাটিয়েছি। তাই একটা তড়িঘড়ি করে হোটেলে ঢুকে পড়লাম আমাদের ডিনারের জন্য, কারণ বাস তাড়াতাড়ি ছেড়ে দেবে। কেমন ফিলিংস হলো বিদেশে? আলাদাই ফিলিংস। টাকা এক্সচেঞ্জের পর হাতে নেওয়ার পর ও মাই গড, নিজেকে যেন অনেক বড় লোক মনে হয়। আর সিম নেওয়ার পরে? সিম নেওয়ার পরে তো আরো মজা লাগছে। কেন? কারণ দেশে কথা বলতে পারলাম। সুপ্রিয়দা, বিদেশের মাটিতে কেমন লাগছে? বুঝতে পারছি না কেমন লাগছে। আমরা তো বিদেশে ঢুকি, সবে তো এন্ট্রি করলাম। এক্সপ্রেস করার কথা খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। বাসে করে আগে ভেতরে ঢুকি, এখান থেকে তো ঢুকেই দেখতে পাচ্ছি সব টাকা পয়সা চেঞ্জ হয়ে গেছে। হোটেলে ঢুকে সবের আমি নেপালের কারেন্সি চাইছি। আর যদি বাসটা আমাদের ব্যাগ নিয়ে পালিয়ে যায়? কি আর করা যাবে, পুলিশের কাছে কমপ্লেন করতে হবে, তাও আবার নেপালি ভাষায়। গোবিন্দ, কেমন ফিলিংস? আমার ফিলিংস বলে বলবার মতো নয়। অনেক দিন থেকে শখ ছিল বিদেশ ভ্রমণে, ফরেন ট্যুর,
কিন্তু টাকা দিয়ে যে ফরেনে যাবো সেই সামর্থ্য নেই, তাই টাকা দিয়ে চলে এসেছি নেপালে, যেখানে কোনো ভিসা লাগে না, কিছু লাগে না, এবং এখানে খরচাও ইন্ডিয়া থেকে অনেক কম, তাই চলে এলাম। খরচ কম, কমটা দেখবি। কত টাকা নিচ্ছে আমাদের ভেজ থালি? ভেজ থালি কত টাকা নিচ্ছে? এইরকম জায়গায় নেবে, এইরকম জায়গায় নেবে। আরে এই তো এটা একবার দেখিয়ে দে না। এই তো তুই তো ব্লগিং করিস, যায় মেনু চার্ট দেখাবি। আমি তো বদ্দাকে তুলে নিতে বলছি, ছবি তোলা। দাঁড়া, কি কি আছে দেখি। প্রথমে তুল কোর্স, তুল মেন কোর্স। রাইস চিকেন বিরিয়ানি 350, মাটন বিরিয়ানি 450, ভেজ বিরিয়ানি 300। ইম্পর্টেন্ট, সব কিন্তু নেপালের কারেন্সি। হ্যাঁ, ভেজ মিক্সটাই 300। এই পুরি সবজি কত? সিম্পল ব্রেকফাস্ট বানানোটাও আর ভুল, 250। মালান প্লেন পরোটা, আলু পরোটা, পনির পরোটা, এইসব রেট আছে। এই চায়ের দাম কত দেখ? 50 টাকা চা। দুধ যা 60 টাকা। ইন্ডিয়াতে 10 টাকার বেশি বললেই কেলাবে লোকে। এই হচ্ছে আমাদের রেট নেপালের আমাদের ভেজ থালি, ডাল, পাঁপড়, ভাত, স্যালাড, চাটনি, শাক ভাজা, উচ্ছেও দেখতে পাচ্ছি, আর এপাশেরটা একটা কিছু একটা সবজি আছে। খাওয়া শুরু হয়ে গেছে। ডালটা মোটামুটি ভালো খেতে। বুঝলে কেমন খেতে লাগছে? দারুণ। ভাত পাচ্ছি না কত না, আমি তো কোনো এক্সপেক্ট করছি না ভালো নাও পেতে পারি। নাইট সার্ভিস বাসে উঠলাম, আর বাসে চলছে হিন্দি মুভি। নেপালে হিন্দি মুভি আর হিন্দি গান খুবই চলে। 2 ঘন্টা ছাড়া ছাড়া এরকম বাস টি ব্রেক দিতে চললো, আর এখানে চা 30 টাকা করে, আর স্প্রাইটগুলো 70 টাকা দাম। যে হিসেবগুলো দিচ্ছি সবই হবে এবারে নেপালি টাকায়। যত উপরে যাচ্ছি ঠান্ডা তত জাঁকিয়ে পড়তে লাগলো। বাস আমাদের দাঁড়িয়েছে, আর বেশিক্ষণের রাস্তা নয়, 52 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের বাসটা এত স্পিডেই যাচ্ছে, সব বাসগুলো আগে 2-3টা বাসকে ধরে ফেলেছে। এই যে আগের নন এসি বাসটা ধরে ফেলেছে, প্রচুর স্পিডে যাচ্ছে। আর 2-3 জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য দেখলাম প্রচুর রাস্তা খারাপ, কাজ হচ্ছে রাত্রেবেলা। দেখি আমরা তাড়াতাড়ি হলে সারাংকোট যাবো সানরাইজ দেখতে। সাথী পরিবহন। নেপালে একটা জিনিস দেখলাম, বাস সার্ভিস পুরো এ ক্লাস। কাঠমান্ডু যাবার বাসগুলো বিশেষত এত সুন্দরভাবে লাইটিং আর এত সুন্দর সুবিধাযুক্ত যে তাকিয়ে থাকতে হয়। ভোর 5:30টায় বাস থেকে নেমে তক্ষুনি একটা গাড়ি ভাড়া করে আমরা চললাম সারাংকোট, মাত্র 9 কিলোমিটার রাস্তা। আর সকাল সকাল যদি এইরকমই দৃশ্য দেখা যায় চোখের সামনে, তো সারা রাতের বাস জার্নির সব ক্লান্তি ভুলিয়ে দেয় এক মুহূর্তেই। এটা হচ্ছে সারাংকোটের ভিউ পয়েন্ট। এখান থেকে সবাই সানরাইজ দেখে। ঠিক 6:45 এখানে সানরাইজ হয়। আমাদের ওখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সানরাইজ, কিন্তু এখানে 6:45 আজকে হলো। খুব সুন্দরভাবে সানরাইজ দেখলাম, ভিডিও আছে খুব সুন্দর। আর পেছনে মচকুচড়ে, অন্নপূর্ণা সাউথ, হিমচুলি সব রেঞ্জ আছে, দারুণ সুন্দর। জীবনের দেখা সেরা সানরাইজ দেখলাম আজকে। এখান থেকে প্যারাগ্লাইডিং হয় অন্য জায়গা থেকে একটা, তো প্যারাগ্লাইডিং হওয়া অবস্থায় খুব সুন্দর লাগে। নিচে ফেওয়া লেক আর ওপরে পর্বত, তার মাঝখানে পাখির মতো ওড়া, যেটা এবারে হচ্ছে না, তার বদলে ওই টাকায় অন্য কিছু হচ্ছে, সেটা আমরা দেখাবো আস্তে আস্তে। আমি কিন্তু পরের বার এলে আমি প্যারাগ্লাইডিং প্রবল ইচ্ছে ছিল এবারে, কিন্তু হলো না অন্য কারণে। যেহেতু অন্য প্ল্যান হয়েছে, তো প্যারাগ্লাইডিং অবশ্যই আমি করবো পুকুরাতে। এইরকম সিনারি দেখতে দেখতে পাখির মতো উড়ে, নিচে ফেওয়া লেক, এরকম তুষারাবৃত পর্বত, দারুণ লাগবে। প্যারাগ্লাইডিং যখন উড়বে আকাশে, তখন দারুণ লাগে, চারিদিকটা একদম পাখির মতো। আর সকালের ফ্রেশ হওয়ার জন্য আমরা নেমে পড়লাম ফেওয়া লেকে। তো সকালবেলা যখন সবাই বোটিং করতে ব্যস্ত, তখন আমরা ব্রাশ আর বাথরুম করতে ব্যস্ত। এরপর ওখানে চা আর একটা ওদের বান রুটি, যার মধ্যে ছিল কাঁচা আপেল আর একটা চকোলেটের ছিল, খুব সুন্দর ছিল ওগুলো খেয়ে আমরা পারমিটের জন্য রওনা দেব। তো ফেওয়া লেকের দৃশ্যটা খুব এরকম,
আর চারিদিকে কুয়াশায় মোড়া ছিল, আর উপর দিকে পর্বতগুলো মাঝে মাঝে উঁকি দিচ্ছিল মিল সরে গিয়ে। আজ এটুকুই থাক, আসছি পরের পর্ব নিয়ে।